বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা আসলে এক ধরনের একটা অসম্ভব কাজ সম্ভব করা হবে, কারণ বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন তো নেই, ওটা জিরো বলে না, মাইনাস কত ওটা এখন বিবেচনার বিষয়। সেখানে ক্রোমিয়াম আছে, অ্যান্টিবায়োটিক আছে, ওটার নিচে 2 থেকে 3 মিটার পলিথিন আছে, সিওয়েজ ওয়েস্ট আছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট আছে। এখন আমরা এডিবির সাথে একটা কথাবার্তা চালাচ্ছি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথেও কথাবার্তা চালাচ্ছি যে আমরা অন্তত বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু এই 4টা নদী পরিষ্কার করার একটা কর্মপরিকল্পনা করতে পারি কিনা, যে কোন বছরে কি হবে। এখন তাদের কাছে যে উদাহরণগুলো আছে, ইন্দোনেশিয়া, চায়না এবং নেপাল, এটা তারা 16 তারিখে আমাদের কাছে প্রেজেন্ট করবে এবং তার বেসিসে আমরা কর্মপরিকল্পনা তৈরি করার কাজটা শুরু করে দিয়েছি। এটা বাস্তবায়নের কাজটা আশা করি রিসোর্স পাওয়ার সাপেক্ষে আমরা শুরু করতে পারবো। এখন যদি আজকের বিষয়ে, এবং এটা দেখেন আপনারা একটু দেখবেন টেমস নদী, একটু দেখবেন সাউথ কোরিয়ার নদীটা, একটু দেখবেন নেপালের ভগবতী নদীটা, যে কতটা সময় লেগেছে। ওই সময়টা নদী পরিষ্কারও দিতে হবে, সমাজ পরিষ্কারও দিতে হবে, নদী পরিষ্কার দিতে হবে এবং প্রসেসটা কন্টিনিউ করতে হবে। আজকে 53 বছর পার হয়েছে, এখন আমরা বলতেছি ধানমন্ডি এবং জিকাতলাতে আমরা ওয়েস্ট সিগ্রেগেশন করব। আপনি এখন বলেন সেকেন্ডারি ম্যানহোল তো একসময় একটা আজাব ছিল, তারপরে হয়েছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আপনি বলেন কোন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের পাশ দিয়ে নাকে হাত না দিয়ে আপনি যেতে পারেন? ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্জ্য ব্যবস্থাপনায় আজকে এখানে ওয়েস্ট স্পিকারদের কথা আমরা বেশি বললাম না, সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার যেটা আমাদের কভার করা উচিত ছিল। সরকারের পক্ষ থেকে আমি যা বলতে পারি তা হচ্ছে যে ওনারা যে কাজগুলো করেছেন এগুলো সফলতাকে বিবেচনায় সরকার যদি স্কেল আপের দায়িত্ব নেয় তাহলে কিন্তু মোটামুটি একটা পরিষ্কার দেশের দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যে হঠাৎ করে একটা চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশ হঠাৎ সুন্দর হয়ে যাবে, এটা হয় না। যেহেতু বায়ু দূষণ নিয়ে আমি সারাক্ষণই বকাঝকার মধ্যে থাকি এবং একসময় আমি আদালতে মামলা করেছি, আবার ফিরে গিয়ে সেটা ফলো আপ করব। তো আমরা প্রথম আদালত থেকে আদেশ এনেছিলাম বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানের 2017-18 সালে, সেটা 2024 সালে এসে সেই প্ল্যান আমরা চূড়ান্ত করতে পেরেছি, তা আমি জয়েন করার পরে। এখন আমি যেদিকেই যাই দেখি যে বড় বড় রাস্তা, তার পাশে সব হচ্ছে কাঁচা মাটি এবং তার মধ্যে অনেক বালু। এখন এত বালু ব্যবস্থাপনা না করে আপনি কি করে ধুলা দূষণ কমাবেন? আমরা যখন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি আমি বলবো যে আপনি ধানমন্ডি এবং জিগাতলাতে করেন, খুবই ভালো কথা, দ্রুততার সাথে শুরু করেন এবং অন্য জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু এরিয়া আছে যেগুলো কমিউনিটি এগিয়ে আসতে পারে। যেমন ধানমন্ডির কমিউনিটির আপনার কাছ থেকে হয়তো সাহায্যের প্রয়োজন পড়ে না, কমিউনিটি ইনিশিয়েটিভ নিতে পারে। গুলশান, বনানী এরকম কিছু এলাকা আছে, লালমাটিয়া, তারা নিজেরাই হয়তো পারে। আমাদের কাজটা শুরু করে দেখাতে হবে। যেমন উনি ফরিদপুরের যে এক্সাম্পলটা আমার সাথে একটু ডিটেলসে শেয়ার করলেন, এটাকে আমরা যাতে স্কেল আপ করতে পারি, তো রেসপন্সিবিলিটি হবে গভর্নমেন্টের টু কিক অফ দ্য প্রসেস। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রসেস কিক অফ করতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি তো আসলে আমরা কিছু করতে পারবো না। আমরা বায়ু দূষণের জন্য, ধুলা দূষণের জন্য, ধরেন ঢাকার ধুলার একটা বড় বায়ু দূষণের একটা বড় অংশ আসে পাশের দেশ থেকে, তারপরের বড় অংশটা আসে পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন আমরা পাওয়ার প্ল্যান্টগুলো আর ফসিল ফুয়েলে করব না, রিনিউয়েবলে করব, এই একটা সিদ্ধান্ত জিতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা বা সেই সময় আমরা পাবো কিনা। কারণ আমাদের জ্বালানি খাতটা কিন্তু এমনিতেই আমরা মারাত্মক ঋণে জর্জরিত, কত হাজার বা কত হাজার লক্ষ কোটি টাকার বোঝা আমাদের কাঁধের উপর আছে, সেটুকু একটু খেয়াল করে দেখতে হবে। কাজে এখনই হঠাৎ করে এখান থেকে অন্যদিকে সুইচ করে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার পারবে কিনা সেটা একটা বড় বিষয়, কিন্তু তার সদিচ্ছা সম্পূর্ণ রকমেরই আছে। এবং বায়ু দূষণে আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমরা ঢাকাতে সরাসরি কোন জায়গা থেকে ইটভাটাগুলো আসে আমরা নৌবাহিনীর সহায়তা নিয়ে সেটার একটা ম্যাপিং করে ফেলেছি। এখন আমাদের ওই ইটভাটাগুলোর ব্যাপারে আমরা কি করব, রাস্তার ধুলা আমরা কেমন করে কমাবো। যেমন আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে পেয়েছি, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এখনো পাইনি, যে রোড ডিভাইডারগুলোর কি পরিমাণ জায়গা গাছ ছাড়া, ঘাস ছাড়া, কয়েকটা গাছ এখানে সেখানে লাগানো, বিপুল পরিমাণ কিন্তু সবুজের আচ্ছাদন না, সেগুলো এই বর্ষায় আমরা চেষ্টা করব কভার করতে। ফলে আমরা যদি এই বছর
একটা লক্ষ্যমাত্রা ধরে নিই যে বায়ু দূষণ আমরা কিভাবে কতটুকু এই বছর কমাতে পারবো প্র্যাকটিক্যালি, সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে অচিরেই উপস্থাপন করব। পুরনো বাসগুলো সরাতে হবে, 4500 পুরনো বাস যে আমরা সরাবো, এইটার ঘোষণাও কিন্তু আমরা দিয়েছি। এখন এই 4500 বাস যে যাত্রী পরিবহন করে, সেই যাত্রীদের বিকল্প ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে, সেই প্রক্রিয়াটা শুরু করতে পারবো। কিন্তু সেই সময়টা আশা করি পরবর্তী সরকার আমাদের এই লিগেসি, আমরা যেরকম আগের সরকারের ভয়ঙ্কর লিগেসি ক্যারি করছি, আশা করি আমাদের পরবর্তী নির্বাচিত সরকার একটা সুন্দর লিগেসি পাবে।